গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির মিছিল, প্রতিবেশী দেশে মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগ। হাসিনা পুতুলকে গ্রেফতারে পরোয়ানা কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি। মোর্শেদ আলমের দুর্নীতির কৌশল, দান 1000 কোটি, লুটপাট 1000 কোটি। বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় জাতীয় নাগরিক পার্টি, রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব। এবং মার্কিন বাজারে চীনা পণ্যে উচ্চ শুল্কে লাভবান হবে বাংলাদেশ, সুযোগ কাজে লাগানোর আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের 21 সংবাদে, সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এছাড়া সংবাদ আরও থাকছে। 6 সপ্তাহ ধরে অবরুদ্ধ গাজা, ফুরিয়ে যাচ্ছে খাবার। গাজায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদ ও নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে মিছিল করেছে বিএনপি। কর্মসূচি থেকে বিএনপি নেতারা বলেন, শুধু প্যালেস্টাইনে না, প্রতিবেশী রাষ্ট্রেও মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে। তারা বলেছেন, হাসিনা সরকার দেশের মানুষকে নির্যাতন করতে ইসরায়েল থেকে বিভিন্ন যন্ত্র এনেছিল। মোস্তাফিজ শাওনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন সোহেল সামি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে মিছিল। বিকেল হতেই লোকারণ্য হয়ে ওঠে রাজধানীর নয়াপল্টন এলাকা। কর্মসূচি থেকে বিএনপি নেতারা অভিযোগ করেন, শুধু গাজা নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে মুসলমানদের নির্যাতন করা হচ্ছে। শুধু ইসরায়েলে নয়, আমাদের প্রতিবেশী দেশেও মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে। আমরা সেটার প্রতিবাদ করি না, আমার রাষ্ট্র প্রতিবাদ করে না, আমরা প্রতিবাদ করি না। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে মানুষকে নির্যাতন করেছে বলেও অভিযোগ করেন তারা। আওয়ামী লীগ ইসরায়েল থেকে আড়ি পাতার যন্ত্র কিনে এদেশের রাজনৈতিক কর্মী সহ সামাজিক কর্মী, মানবাধিকার কর্মীদের, জনগণের বিরুদ্ধে আড়ি পাতার যন্ত্র কিনে তারা যে নির্যাতন নিপীড়নের সূচনা করেছে, তার সাথে ইসরায়েল জড়িত, ইসরায়েলের সাথে আওয়ামী লীগ জড়িত। পরে বের হয় মিছিল। আমাদের আশাবাদ যে এই হত্যাকাণ্ড বন্ধ হবে এবং প্যালেস্টাইন একটা স্বাধীন দেশে পরিণত হবে। ফিলিস্তিনের পক্ষে জনগণ যারা নির্যাতিত নিপীড়িত, তাদের পক্ষে আজকে আমরা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠন মিছিল করছি। এই বর্বরতা হত্যাযজ্ঞের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। আমাদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত থাকবে। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার যে দাবি, সেটি আমাদের দলের পক্ষ থেকে আমরা পুনর্ব্যক্ত করছি। এ সময় মিছিলে উপস্থিত প্রতিবাদী জনগণ ইসরায়েল বিরোধী স্লোগান দেয়। সোহেল সামি, 21 টেলিভিশন, ঢাকা। রাজুক প্লট বরাদ্দের দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুদকের দেওয়া চার্জশিট আমলে নিয়ে আদেশ দেন আদালত। বিস্তারিত সুমাইয়া খানের রিপোর্টে। পূর্বাচলে জালিয়াতির মাধ্যমে প্লট আত্মসাৎ করার অভিযোগে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা, তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। পূর্বাচল নতুন শহর প্রকল্পে ভুয়া কাগজপত্র ও ক্ষমতার অপব্যবহার করে একাধিক প্লট দখল করে হাসিনা ও তার পরিবার। এর সাথে জড়িতরা হলেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সরকার, জ্যেষ্ঠ সহকারী সচিব পূরবী গোলদার, রাজুকের সাবেক চেয়ারম্যানের পিএ মোহাম্মদ আনিসুর রহমান সহ 18 জন। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। আদালতের আদেশ অনুযায়ী কাজ করা হবে। আগামী 4 মে গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করা হয়েছে বলেও জানান দুদক মহাপরিচালক। এ বিষয়ে যেহেতু বিজ্ঞ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে, পরবর্তী যেই বিচারিক কার্যক্রম সংক্রান্তে যা যা প্রয়োজনীয় হবে সেগুলি বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ী হবে।
এদিকে ঢাকা 18 আসনের সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে 5 কোটি 90 লাখ টাকার অবৈধ সম্পদ ও 310 কোটি টাকার সন্দেহজনক লেনদেন থাকার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। হাবিব হাসান সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 28টি ব্যাংক হিসাবের মাধ্যমে 310 কোটি টাকারও বেশি অস্বাভাবিক এবং সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাংবাদিকদের সাথে প্রসিকিউশন টিমের মতবিনিময়ের সময় চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার মামলা সহ 4টি মামলা তদন্ত শেষ হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলমান, কূটনৈতিক প্রক্রিয়াও অব্যাহত আছে। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। জুলাই আগস্ট গণহত্যার বিচার থেমে আছে, কখনো বা গতি পাচ্ছে না, এমন আলোচনার মধ্যেই কতটুকু এগুলো এই বিচার তা জানাতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে প্রসিকিউশন। ওঠে জুলাই আগস্ট গণহত্যার বিচারের বাধা ও চ্যালেঞ্জের কথা। প্রসিকিউশন জানায়, স্বল্প সংখ্যক লোকবল নিয়েই এই হত্যার বিচারের কার্যক্রম শুরু হয়েছে। এখন পর্যন্ত 339টি অভিযোগ জমা পড়েছে। গ্রেফতার আছেন 54 জন এবং পলাতক 87 জন। যে সকল চ্যালেঞ্জ আমরা ফেস করছি এই ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমে বা তদন্ত কার্যক্রমে, সেটি আমি একটু করছি। প্রশাসনের অভ্যন্তরে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রতি অনুগত কর্মচারীদের অবস্থান এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের অসহযোগিতা, সাক্ষ্য প্রমাণাদি গ্রহণের প্রক্রিয়াকে সময় সাপেক্ষ করে তোলা। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারি প্রক্রিয়া চলমান আছে। বিদেশে পলাতক 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য আবেদন করা হয়েছে। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। চিফ প্রসিকিউটর বলেন, আগে ট্রাইব্যুনালের মতো বিচার নয়, বিচার হবে প্রকাশ্য দিবালোকে, যাতে জাতীয় ও আন্তর্জাতিকভাবে কোনো প্রশ্ন না ওঠে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। আলহাজ মোর্শেদ আলম আওয়ামী ফ্যাসিজমকে টিকিয়ে রাখার অন্যতম সহযোগী। হাসিনা ত্রাণ তহবিলের শত কোটি টাকা দান করে লুটে নিয়েছেন হাজার কোটি টাকা। ব্যবসায়িক কমিউনিটিতে প্রতিষ্ঠা করেন নিজের আধিপত্য। এছাড়া তার বিরুদ্ধে রয়েছে জমি দখল ও টেলিভিশন দখল সহ বহুমাত্রিক অভিযোগ। তার অপরাধের ফিরিস্তি জানাচ্ছেন মাহতাব মিনহাজ। আলহাজ মোর্শেদ আলম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফ্যাসিজমকে টিকিয়ে রাখতে অর্থনৈতিকভাবে সহযোগিতাকারী যে কয়জন ব্যবসায়ী নামধারী অলিগার্ক ছিলেন তার মধ্যে অন্যতম একজন। শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তার ত্রাণ তহবিলে 100 কোটি টাকা দান করে কুড়িয়েছেন প্রশংসা। তার বিপরীতে ব্যাংকসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে লুটে নিয়েছেন হাজার কোটি টাকা। ব্যবসায়ী থেকে হাসিনার কল্যাণে রাজনীতিবিদ হন মোর্শেদ আলম। তৎকালীন আওয়ামী সরকারের আমলে নোয়াখালীর 2 আসন থেকে 3 বার সাংসদ হয়ে মালিক হয়ে যান বেঙ্গল গ্রুপের। সবশেষ 2024 সালে ডামি নির্বাচনের আগে শেখ হাসিনার টিনের বাক্সে দান করেন 100 কোটি টাকা। ছোট ভাই মোহাম্মদ জসিমউদ্দিনকে বিনা নির্বাচনে বসান FBCCI এর প্রেসিডেন্ট পদে। এভাবে তিনি ব্যবসায়িক কমিউনিটিতে প্রতিষ্ঠা করেন আধিপত্য। তার বিরুদ্ধে রয়েছে জমি দখল, টেলিভিশন দখল, বেনামি প্রতিষ্ঠান খুলে সেখানে শতভাগ বিদেশি বিনিয়োগ দেখিয়ে নানামাত্রিক সরকারি সুযোগ সুবিধা গ্রহণ, আমদানি রফতানির নামে অর্থ পাচার ও শুল্ক ছাড়ের সুবিধা নিয়ে প্লাস্টিক দানা আমদানি করে চোরাই বাজারে বিক্রির অভিযোগ। এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিকে টানা 11 বছর কবজায় রেখে ইচ্ছেমতো লুটপাটেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একই সঙ্গে রয়েছে একাধিক আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক ও চেয়ারম্যান পদ কবজায় রাখাসহ বহুমাত্রিক অপরাধের অভিযোগ। অবশেষে মঙ্গলবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন হাসিনার অর্থ যোগানদাতা মোর্শেদ আলম। বর্তমানে কারাগারে রয়েছেন তিনি। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা। বিদেশি বিনিয়োগকারীদের কাছে নীতির ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে
রাজনৈতিক দলগুলো। 4 দিনের বিনিয়োগ সম্মেলনের শেষ দিনে জাতীয় নাগরিক পার্টি বলেছে বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানানো হবে। আর আয়োজক বিডা বলছে সম্মেলনে অংশ নেওয়া প্রায় 500 বিদেশি বিনিয়োগকারীকে নিয়মিত ফলো আপ করা হবে। মেহেদী হাসানের রিপোর্ট। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের শেষ দিনেও ছিল একাধিক সেমিনার। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ এনে দেয়া তৈরি পোশাক ও বস্ত্র খাত নিয়ে সেমিনারে এ খাতের উদ্যোক্তাদের সাথে খোলামেলা আলোচনায় অংশ নেন বিনিয়োগে আগ্রহী বিদেশিরা। এদিকে গত 1 দশকে সবচেয়ে আলোচিত বিষয় ছিল ডিজিটাইজেশন। এই ডিজিটাল অর্থনীতি নিয়ে আয়োজিত অপর সেমিনারে উঠে আসে এ খাতের ভবিষ্যৎ সম্ভাবনার নানা দিক। That the factory that was being constructed was one of the top 3 factories that he had seen in the world. এবার প্রথম বিনিয়োগ সম্মেলনে অংশ নিয়েছে দেশের রাজনৈতিক দলগুলোও। সেখানে বিদেশি বিনিয়োগকারীদের তাদের আগামী দিনের নীতি ও কৌশল তুলে ধরেছেন রাজনৈতিক দলগুলো। আমাদের পলিসির কন্টিনিউটি যেটা আমাদের কাছে তারা বারবার স্টেট আকারে নিশ্চয়তা রয়েছে। এই জন্য হলো যে কোনো পার্টি গভর্নমেন্টে যাক বিরোধী দলে থাকুক সবগুলো মিলিয়েই কিন্তু তারা স্টেটের কাছে কন্টিনিউটি রয়েছে। তো বর্তমানে যেই রিফর্মস কমিশনগুলো গঠন হয়েছে সেগুলোর যদি কন্টিনিউটি থাকে আমরা আশা করি একটা বিজনেস ফ্রেন্ডলি পলিসি পাবো। সার্বিকভাবে বাংলাদেশ জামাত ইসলামী একটা পলিটিক্যাল পরিবেশ এইভাবে তৈরি করতে চায় যাতে করে স্থিতি অবস্থা তৈরি হয় এবং বাংলাদেশ একটি টেকসই রাষ্ট্রে পরিণত হয়। বিনিয়োগ সম্মেলন আগেও হয়েছে, তবে এবার সম্মেলন শেষ করেই দায়িত্ব শেষ এমন ভাবনা থেকে বেরিয়ে এসেছে বিডা। এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম, একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম 550 জনকে। এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর পর ওদের কাছে ফেরত যাওয়া। কি পরিমাণে বিনিয়োগ প্রতিশ্রুতি পাওয়া গেছে এই সম্মেলনে সেটাকে গুরুত্বপূর্ণ মনে করছে না বিডা। তারা ব্যবসা করতে চান, আরো বিনিয়োগ বাড়াতে চান। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সরকার গঠন করতে পারলে প্রথম 18 মাসে বিএনপি 1 কোটি কর্মসংস্থান ব্যবস্থা করবে। 2034 সালে জিডিপি লক্ষ্যমাত্রায় $1 ট্রিলিয়ন নির্ধারণ করেছে বিএনপি। এছাড়া বাড়তি করের লাগাম টেনে ধরা, মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বাড়ানো যায় তা নিয়ে দলটি কাজ করতে চায়। $1 ট্রিলিয়ন ইকোনমি শিরোনামে দেওয়া ফেসবুক পোস্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তার দল সরকার গঠন করলে জিডিপি লক্ষ্যমাত্রার 0.45% থেকে জিডিপির 2.5% নিয়ে যাবে। মানুষের মন থেকে করের ভয় দূর করে কিভাবে কর আহরণ বৃদ্ধি করা যায় তা নিয়েও কাজ করতে চায় বিএনপি বলেও জানান ফখরুল। আগামীতে নির্বাচিত সরকার বিদেশি বিনিয়োগ নিয়ে যে ধরনের সিদ্ধান্ত নিতে চায় তা জানতে বিনিয়োগকারীরা আগ্রহী এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী। বিনিয়োগ সম্মেলনে যোগ দেন আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। এর আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন বিএনপি সবসময় বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিনিয়োগ পলিসির উপর আগামী সরকারের কী চিন্তা এটা তাদের মধ্যে একটা কৌতূহল এবং তাদের জানার ইচ্ছা আছে। অবশ্যই সব ইনভেস্টর বিনিয়োগ করার আগে তারা দেখতে চায় সে দেশের এনভায়রনমেন্ট, বিনিয়োগের এনভায়রনমেন্টটা কী এবং গভর্নমেন্ট পলিসিটা কী, এবং গভর্নমেন্ট পলিসি সেটা কি লং টার্ম পলিসি কিনা, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম, তাদের যে প্ল্যানিংগুলো থাকে তারা দীর্ঘমেয়াদী একটা সরকারের মনোভাব, ভাবনা, চিন্তা এবং পলিসি কী হবে সেটা তারা জানতে চায়। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে যাতে রপ্তানি ও বাণিজ্যে কোনো ধরনের সমস্যা না হয় সেদিক বিবেচনা করে দ্রুত তৃতীয় দেশগুলোতে সরাসরি পণ্য রপ্তানির দিকে যাচ্ছে সরকার। সচিবালয়ের সাংবাদিকদের সাথে এ কথা জানান বাণিজ্য উপদেষ্টা। মোরলেস অ্যাবাউট 40 থেকে 50 হাজার টন মতো মেটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট, বিশেষত দিল্লি, কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো। আমরা আশা করি যে এই মেটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান করব। আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব। বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের সিদ্ধান্তকে আঞ্চলিক সহযোগিতার পথে বাধা হিসেবে দেখছেন
অর্থনীতিবিদরা। পাল্টা জবাবে উন্মুক্ত করিডোর বন্ধ করলে ভারতের শুল্ক আরোপ কিংবা প্রবেশপথ বন্ধের সিদ্ধান্ত নতুন করে দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। এতে খরচ বৃদ্ধির প্রভাব বড় না হলেও দীর্ঘমেয়াদী সুবিধা নিতে কূটনৈতিক সমাধানের পরামর্শ সংশ্লিষ্টদের। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। প্রতিবেশী ভারত, নেপাল, ভুটানের বন্দর হয়ে সব মিলিয়ে 70-80 মিলিয়ন ডলারের পণ্য তৃতীয় দেশে রপ্তানি করে বাংলাদেশ। পণ্য জট সৃষ্টি, রপ্তানি বিলম্ব ও খরচ বৃদ্ধির কারণ দেখিয়ে ভারত সরকার 2020 সালের এই সুবিধা সম্বলিত সার্কুলার বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। The facility therefore has been withdrawn with effect from 8th April 2025, and let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan transiting through Indian territory. এক্ষেত্রে বিকল্প পথে পণ্য রপ্তানিতে খরচ বৃদ্ধির আশঙ্কা ব্যবসায়ীদের। আমরা কেন ইন্ডিয়ান এয়ারপোর্টগুলি ব্যবহার করছি না, সেই প্রশ্নটা আমাদের বিবেচনায় আনতে হবে যে যেহেতু তাদের এক্সপোর্ট সেখান থেকে করলে আমরা একটা প্রাইস অ্যাডভান্টেজ পাচ্ছি। এই প্রাইস অ্যাডভান্টেজটা আমরা কিভাবে বাংলাদেশে পেতে পারি সেগুলোর উপরে জোরদার করে আমাদের এখান থেকে এক্সপোর্ট করার সক্ষমতা অবশ্যই বাড়াতে হবে, কারণ আমরা তো সেকেন্ড লার্জেস্ট এক্সপোর্টার। অর্থনীতিবিদের মতে এই সিদ্ধান্তে আমলে নেবার মতো প্রভাব ফেলবে আঞ্চলিক সহযোগিতার পথে। পাল্টাপাল্টি ব্যবস্থার দিকে যাওয়াটা ঠিক হবে না, কূটনৈতিক পথেই হাঁটা উচিত। ভারতীয় এক্সপোর্টারদের ব্যবসা কঠিন হয়ে যাচ্ছে, ভারতীয় এক্সপোর্টের উপরে নেতিবাচক প্রভাব পড়ছে, এগুলো তো নতুন কোনো কথা নয়। তো কি কারণে এখন মন বদল হয়েছে সেইটার একটা কূটনৈতিক পথেই আমার মনে হয় হাঁটতে হবে। শুরুটা হলো একটা ব্যাখ্যা চাওয়া। ভারতের সিদ্ধান্ত বদলের কারণ খুঁজে কূটনৈতিক সমাধানেরও তাগিদ সংশ্লিষ্টদের। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 145% শুল্ক দীর্ঘমেয়াদে কার্যকর হলে লাভবান হবে বাংলাদেশ। এখন যেসব বিদেশে ক্রেতা প্রতিষ্ঠান চীন থেকে পণ্য কিনছেন তারা দেশটি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে বলে মনে করছেন ব্যবসায়ী অর্থনীতিবিদরা। তাদের মতে ট্রাম্পের এই প্রতিশোধমূলক আচরণে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি কমবে চীনা পণ্যের, আর সেই সুযোগটাই কাজে লাগাতে পারে বাংলাদেশ। বিস্তারিত সাদিয়া লাবণীর রিপোর্টে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। চীন যুক্তরাষ্ট্র বাণিজ্য যুদ্ধে এমন প্রেক্ষাপটই তৈরি হচ্ছে। চীনের উপর মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক আরোপে বাংলাদেশ ব্যাপকভাবে লাভবান হতে পারে। ব্যবসায়ীরা বলছেন, যুক্তরাষ্ট্র চীন শুল্কযুদ্ধ দীর্ঘমেয়াদে চলমান থাকলে চীন থেকে তৈরি পোশাকের অনেক ক্রয়াদেশ চলে আসতে পারে বাংলাদেশে। এই জায়গাগুলো থেকে অবশ্যই এখানে চাইনিজ ইনভেস্টর শুধু না, অন্যান্য দেশের ইনভেস্টররাও এখানে এই সুযোগটা নিতে পারে। শুধু রপ্তানি খাতে নয়, এখানে সুযোগ আসতে পারে বিনিয়োগের ক্ষেত্রেও। অর্থনীতিবিদদের মতে, চীনে অতিরিক্ত শুল্ক আরোপের ফলে বিনিয়োগকারীরা বিকল্প উৎস খোঁজার চেষ্টা করবেন, আর সেই সুযোগও কাজে লাগাতে পারে বাংলাদেশ। জয়েন্ট ভেঞ্চারের স্কোপ আছে, বিদেশিদের ডাইরেক্ট ইনভেস্টমেন্টের স্কোপ আছে। আমি মনে করি এটা একটা বড় সম্ভাবনার জায়গা সৃষ্টি হয়েছে। গত কয়েক বছর থেকে বিদেশি বিনিয়োগ আমাদের এত তলানিতে গিয়ে ঠেকেছে, যেখানে আমাদের জিডিপির 0.4%। সুতরাং এটি কিন্তু কোনোভাবেই কাম্য হতে পারে না অর্থনীতির জন্য, সামষ্টিক অর্থনীতির জন্য। সেদিক থেকে একটি সুযোগ এসছে, কিন্তু কার্যকর ভূমিকা রাখতে হবে। শুধু তৈরি পোশাক নয়, চীন থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের বৃহত্তম অংশ স্মার্টফোন। এছাড়া প্রচুর পরিমাণে ইলেকট্রনিক্স পণ্য এবং খেলনা রপ্তানি করে দেশটি। তাই যুক্তরাষ্ট্রের বাজার ধরতে শুধু পোশাক নয়, রপ্তানি বহুমুখীকরণ সবচেয়ে জরুরি বলছেন তারা। সাদিয়া লাবণী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরও থাকবে। টেলিকম ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহী পাকিস্তানের এনগ্রো প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বাংলাদেশের টেলিকম ও জ্বালানি খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তানি প্রতিষ্ঠান এনগ্রো হোল্ডিংস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী আব্দুল সামাদ দাউদ প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করে আগ্রহের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের টেলিকম খাত অনেক সম্ভাবনাময়, পাশাপাশি ভোলা গ্যাস বিতরণে তারা বিনিয়োগে আগ্রহী, যা বাংলাদেশের জ্বালানি সংকট সমাধানের সহায়ক হবে। প্রতিষ্ঠানটির বিনিয়োগ আগ্রহের জন্য ধন্যবাদ জানিয়ে ডক্টর ইউনূস বলেন, টেকসই সহযোগিতার গুরুত্ব দেয় বাংলাদেশ।
বাংলাদেশের ভালো ভারতের চেয়ে বেশি আর কোনো দেশ চায় না বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। নয়াদিল্লিতে দেশটির গণমাধ্যম CNN নিউজ 18 আয়োজিত রাইজিং ভারত শীর্ষ সম্মেলনে তিনি বলেন, ঐতিহাসিক কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক অনন্য। এটি জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক, যা ডিএনএতে আছে বলে মন্তব্য করেন জয়শঙ্কর। এ সময় তিনি গণতন্ত্রের জন্য নির্বাচন প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশ সে পথেই হাঁটবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। No country wishes Bangladesh well more than us. That's in our, I would say almost in our DNA, if you can say that. Democracies require elections. That's how mandates are given and mandates are renewed. So, we hope that they go down that path. স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাস্তাঘাটে মানুষ অন্তর্বর্তী সরকারকে আরও 5 বছর থাকতে বলেছে। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। আমার ইউটিউবে সাধারণ মানুষ বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে ভালো হয়েছে, পুলিশের রাস্তা থেকে আপনারা আরো 5 বছর থাকেন। পুলিশের কর্মতৎপরতাটা বাড়ানোর জন্য পুলিশের কর্মতৎপরতা আগের থেকে অনেক বাড়ছে এবং আরো বাড়বে। এদিকে সুনামগঞ্জ সফরে গজারিয়ার রাবার ড্রামে পরিদর্শনে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। সে সময় কাজের অগ্রগতি নিয়ে অসন্তোষ জানান এবং 7 দিনের মধ্যে কাজ শেষ করতে এলজিডি নির্বাহী প্রকৌশলীকে নির্দেশ দেন। শোনেন, নালে কিন্তু আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব, বুঝতে পারছেন? আপনারাই কিন্তু রিপেয়ার করে দিব। পয়সা খাইবেন, পকেটে ঢুকাইবেন, খালি কাম করবেন না। না পয়সা খান না, আপনার নাম আর নাম্বার সব দেন, ওইটা রাবার ড্যাম আপনি 7 দিনের ভিতরে শেষ করবেন। আজ থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সরকার কাজ করছে বলে জানান শিক্ষা উপদেষ্টা CR আবরার। সামাজিক মাধ্যমে গুজব না ছড়ানোর আহ্বানও তার। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা বলছে, চ্যালেঞ্জ থাকলেও সহজেই হয়েছে প্রশ্নপত্র। আদিত্য মামুনের রিপোর্ট। দেশব্যাপী একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। গেলবারের চেয়ে প্রায় 1 লাখ কম শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের উচ্চ মাধ্যমিকে। 30,000 শিক্ষা প্রতিষ্ঠানের 19,28,970 জন পরীক্ষা যুদ্ধে অবতীর্ণ হচ্ছে 3,800 কেন্দ্রে। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র দিয়ে শুরু হয় পরীক্ষা। সন্তানদের প্রস্তুতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। পড়ালেখা করছে, কমন পড়লে বোঝা যাবে যে না সিলেবাসটা তাদের সহনীয় ছিল। টিচাররাও খুব গাইড করছে এবং আমরা যারা গার্ডিয়ান তারাও সব রকমের সহযোগিতা করছি। আমার আম্মু আমাকে নিয়ে আসছিল, এখন আমার ছেলেকে নিয়ে আসছে, আবার আমার আম্মু আমার সামনে আসছে তার নাতির জন্য। টানা পরীক্ষার সূচি পরিবর্তনের দাবি কারো কারো। যে পরীক্ষাগুলোতে গ্যাপ নাই, এগুলোতে যদি একটু গ্যাপের অপশন থাকতো তাহলেও ক্যান্ডিডেটদের ভালো হতো। বিশ্বের অনেক কান্ট্রিতে যখন জাতীয় পর্যায়ে কোনো পরীক্ষা হয় তখন গভর্নমেন্ট হলিডে ঘোষণা করে। প্রথম দিন একটা হলিডে দিলে আমাদের ছাত্রদের জন্য অনেক সুবিধা হবে। প্রশ্ন ফাঁস রোধে সরকার সক্রিয় আছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা। প্রশ্ন ফাঁস কিংবা ফাঁসের গুজব রটনাকারীদের নিবৃত্ত থাকার আহ্বান জানান তিনি। যেই সমস্ত সূত্র থেকে প্রশ্নপত্র ফাঁস অতীতে হয়েছে বলে জানা গেছে, আমরা চেষ্টা করেছি সেই সূত্রগুলো প্লাগ করা, যে সেখান থেকে যেন না হতে পারে। একটা টপ প্রায়োরিটি এরিয়া হিসেবে আমরা এটাকে দেখেছি। নানাবিধ চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে বলে আশাবাদ তার। সময় মতোই ফলাফল দেয়া হবে বলেও জানান তিনি। প্রশ্নপত্রগুলো নিয়ে যাওয়া, পরিবহন, উত্তরপত্র ফিরিয়ে আনা, এ সবই চ্যালেঞ্জ এবং সেগুলোই আমরা যথেষ্ট রকমভাবে আমরা চেষ্টা করছি। 2 মাসের ভিতরে ফলাফল দেওয়ার একটা রেওয়াজ আছে, যদি রেওয়াজ থেকে থাকে নিশ্চয়ই আছে, আমরা আপ্রাণ চেষ্টা করব সেটা মিটে চালিয়ে দেওয়া। নির্দিষ্টভাবে সেটা ধরেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বলতে হবে, তবে বিবেচনার মধ্যে সেটা ছিল। প্রথম দিনের পরীক্ষা শেষে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কমন ছিল আর স্ট্যান্ডার্ড ছিল কোয়েশ্চেন, সবকিছু মিলে এবার পরীক্ষা মোটামুটি ভালোই হয়েছে। আমরা চিন্তা করেছিলাম যেরকম এক্সপেকটেশন ছিল তার থেকে ভালো হয়েছে। কি দিব, কি কোশ্চেন হবে, অনেক নার্ভাস ছিলাম, পা কাঁপছিল, হাঁটু কাঁপছিল। তো আলহামদুলিল্লাহ এক্সামটা ভালো হয়েছে। প্রশ্নটা আসলো তখন মনে হলো ওয়াও অনেক কমন পড়েছে, আমি তখন পারবো লিখতে। সাথে সাথে করে দাগে নিলাম এবং সিক্রেট দেখার সাথে আমার তো মন খুবই ভালো লেগেছে। ঘন্টার সাথে পরিচিত না, তো যার কারণে আমাদের এই জিনিসটা নিয়ে একটু সময়ের সাথে একটু ঝামেলা হয়ে গেছে।
19 লাখ শিক্ষার্থীর পদচারণায় মুখরিত দেশের সবগুলি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে চলল এসএসসি পরীক্ষা। শিক্ষার্থীদের প্রত্যাশা, সকল ঝঞ্ঝা বিক্ষুব্ধ সময় মোকাবেলা করে তারা যে প্রস্তুতি নিয়েছিল তারই ফল প্রত্যাশিত হবে। আদিত্য মামুন, 21 টেলিভিশন, মতিঝিল, ঢাকা। এদিকে সারা দেশে প্রথম দিনের পরীক্ষার মাধ্যমে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে সকল শিক্ষা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষা। প্রশ্নপত্র ফাঁস ও অনিয়ম রোধে ব্যবস্থা নিয়েছে শিক্ষা বোর্ডগুলো। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বাংলা ও সহজ বাংলা প্রথম পত্রের মাধ্যমে সকাল 10টায় শুরু হয় পরীক্ষা। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে 219টি কেন্দ্রে 1,40,927 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। রাজশাহীতে 8 জেলার 269টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন 1,81,904 জন পরীক্ষার্থী। পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে সব প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। সকলেই সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য অঙ্গীকারাবদ্ধ এবং সবার চেষ্টায় ইনশাআল্লাহ সফলভাবে সুন্দর হবে আমাদের এই এসএসসি পরীক্ষা 2025। দিনাজপুর বোর্ডের অধীনে রংপুর বিভাগে 8 জেলায় পরীক্ষা কেন্দ্র 280টি, পরীক্ষার্থী 1,82,410 জন। আমাদের প্রিপারেশন ভালো আছে, পরীক্ষার প্রস্তুতি ভালোই আছে। যশোর শিক্ষা বোর্ডে গতবারের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। এবছর পরীক্ষার্থী 1,41,64 জন, এর মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন 109 জন। পরীক্ষা সুন্দরভাবেই অনুষ্ঠিত হচ্ছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের 4 জেলায় পরীক্ষার কেন্দ্র 156টি। অংশ নেন বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের 1,06,972 জন শিক্ষার্থী। শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার সব প্রস্তুতি নিয়েছে শিক্ষা বোর্ড। শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে কুমিল্লা বোর্ডের সবকটি কেন্দ্রের প্রথম দিনের পরীক্ষা। এবার এ বোর্ডে 6 জেলায় 273টি কেন্দ্রে অংশ নিয়েছেন 1,69,680 জন শিক্ষার্থী। আমাদের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে আমরা সেটি বাস্তবায়ন করেছি। আমাদের প্রত্যেকটা কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্বরত রয়েছে। এদিকে সকাল থেকে বৃষ্টির কবলে পড়েন ঠাকুরগাঁয়ের পরীক্ষার্থীরা, তবে সবার অংশগ্রহণে শেষ হয় প্রথম দিনের পরীক্ষা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যশোরের শার্শায় কওমি মাদ্রাসার ছাত্রী হোস্টেল থেকে সিসি ক্যামেরা ও শিক্ষকের কক্ষ থেকে মনিটর জব্দ করেছে পুলিশ। বুধবার এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে মাদ্রাসার ছাত্রী হোস্টেলে অভিযান চালায় পুলিশ। এ সময় 16টি সিসি ক্যামেরা সহ অন্যান্য যন্ত্র জব্দ করা হয়। পুলিশ জানায় কওমি মাদ্রাসার 5তলা ভবনের নিচতলায় 2 শিক্ষক থাকেন। অপরের 4টি তলায় আবাসিক থেকে মেয়েরা লেখাপড়া করে। মেয়েদের শোবার কক্ষে 2টি করে নাইট ভিশন ক্যামেরা স্থাপন করা ছিল। ওই ক্যামেরার মনিটর শিক্ষকের কক্ষে ছিল। নারী পুলিশ সদস্য পাঠিয়ে এগুলো জব্দ করা হয়েছে। 1 মাসের ফুটেজের রেকর্ড আছে, যেগুলো যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। এদিকে ছাত্রীদের নিরাপত্তার জন্য ক্যামেরা বসানো হয়েছে বলে জানায় মাদ্রাসার শিক্ষক আবু তাহের। সুন্দরবনে দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর হাতে অপহৃত 6 জন নারী সহ 33 জন জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক আরও জানান, করিম শরীফ বাহিনী তাদের আস্তানায় 16টি নৌকা সহ 33 জন জেলেকে জিম্মি করে রাখে। পরে গোপন সংবাদে বুধবার সন্ধ্যায় করকড়ি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। উপস্থিতি টের পেয়ে ডাকাত দল গুলি ছুঁড়ে পালিয়ে যায়। পরে অপহৃত উদ্ধার করা হয়। গত 9 এপ্রিল ডাকাত করিম শরীফ বাহিনী তাদের জিম্মি করে মুক্তিপণ দাবি করে। থাকতেন উলঙ্গ, তাই নাম হয়েছে ল্যাংটা বাবা। তার নামে আছে একাধিক মাজার। মৃত্যুর পর তাকে ব্যবহার করে মাজারের নিয়ন্ত্রকরা জমিয়েছে ভণ্ডামি আর নেশার আসর। নানা অপকৌশলে হাতে নিচ্ছে কোটি কোটি টাকা। এসব অপকর্মের মূল হোতা মাজারের খাদেম নিজেই। চাঁদপুর থেকে ঘুরে এসে ল্যাংটার মেলা ঘিরে চলা নানা অপকর্মের কথা তুলে ধরছেন আলী আহমেদ। ক্যামেরায় ছিলেন আব্দুর রাজ্জাক। কেউ গাজার কলকি ফুঁকতে ব্যস্ত, কেউ বিক্রি করছেন দেদারসে। এই চিত্র চাঁদপুরের মতলব উপজেলার বেলতলির ল্যাংটার মাজারের। কথিত আছে সেখানে সুলেমান নামের একজনের কবর রয়েছে। সেই কবর ঘিরে হয়েছে মাজার, যা ল্যাংটার মাজার নামে পরিচিত। সুলেমান উলঙ্গ থাকতেন বলেই এই নামের প্রচলন হয়েছে। বাদশাহ শাহ সুলাইমান ল্যাংটা অনেক ভালো। আপনি আসেন কেন?
ভালো লাগে তারা আসে। বাবা ছাড়া আমার কি পাগলা নাচে দুলছে আসর, আবার কোথাও চলছে জিকির মোনাজাত। কিছুক্ষণ পর পর মানুষের ভিড় ঠেলে বাদ্য বাজিয়ে বাহারি সাজ পোশাকে মেলায় প্রবেশ করছেন ভক্তরা। এখানে আসা কেন? এনে আসে মনে টানে ভালো লাগে। ল্যাংটার ভিতরে ফায়েজ আছে, আল্লাহর ওলিদের ফায়েজ আছে তো। সেখানে ঘুরছেন নানা রঙের মানুষ, যারা পাগল নামে পরিচিত। আমার পীরের যে বাক্য, ওই বাক্য লইয়া আরো লাগে লাচের করে পাগলানি। 150 বছর পরে ল্যাংটা বাবারে লইয়া ঈদ করছি, ভালো লাগে তাই আমি চলে। মেলার বিভিন্ন প্রান্তরে চলে গান আর যেমন খুশি তেমন নাচের আসর। নারী পুরুষ একসাথে নাচেন বাদ্যের তালে তালে। ল্যাংটা বাবার মাজারের মূল চত্বরে ভক্ত আশেকানরা ব্যস্ত নিজেদের শোপে দিতে। মোমবাতি আগরবাতি জ্বালিয়ে ল্যাংটার প্রতি ভক্তি প্রদর্শন চলছেই। আর বাবাকে খুশি রাখতে সেজদার পাশাপাশি বাক্স ভর্তি টাকা দিচ্ছেন ভক্তরা। এখানে আসলে আমল পাওয়া যায়, ভালো রাস্তার মধ্যে আসতাম, খারাপ রাস্তাতে মাথায় রাখতাম। ভণ্ডামি আর প্রতারণা ধরা পড়ার ভয়ে স্বেচ্ছাসেবীরা ভিডিও ধারণ করতে বাধা দেয় সব প্রান্তরে। কোন ভিডিও করতে বন্ধ করেছে, কোন মোবাইল ভিডিও করা বন্ধ। আর যার নির্দেশে তারা এত কঠোর দায়িত্ব পালন করছেন তিনি মাজারের খাদেম লাল মিয়া। আর লাল মিয়া ব্যস্ত ভক্তদের সেবা নিতে। নেশার আসর আর চাঁদাবাজিকে সমর্থন করছেন খোলামেলা ভাবেই। বাংলাদেশের এমন কোন গ্রাম আছে যে 50% পোলাউন গাঁজা মদ খায় না? পুলিশরা গাঁজা খায় না? ডিসিএসপিরা সারা জুয়া খেলনা ক্লাবে খেলনা জুয়া না? তবে যেই ল্যাংটার কবর ঘিরে হয়েছে মাজার আর ভণ্ডামির বিরাট ক্ষেত্র, সেই কবরটি আসলে কার? লাল মিয়াদের বাড়িতে যে কবরটা আপনারা দেখে আসলেন, এই কবরটা ওনার না। ওনার সঠিক মাজার কোথায় তা একমাত্র উনিই জানেন বা আল্লাহ জানেন। আলী আহমেদ, 21 টেলিভিশন। লাল মিয়া একজন ভণ্ড। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে। রেকর্ডের পর রেকর্ড গড়ে বাংলাদেশের মেয়েদের বড় জয়। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদে। বাংলাদেশ মালদ্বীপ বাণিজ্য সম্পর্ক আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ। একই সাথে জানিয়েছেন মালদ্বীপে অবস্থানরত অবৈধ প্রবাসীদের বায়োমেট্রিক তালিকাভুক্ত করার শেষ সময় 30 এপ্রিল। বিস্তারিত নাহিদ সিরাজের নিম্মির প্রতিবেদনে। বাংলাদেশ ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ বেস অডিটোরিয়ামে বাংলাদেশ মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এই সেমিনার। দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সম্প্রসারণের বিভিন্ন উপায়, সম্ভাব্য ক্ষেত্র, ভবিষ্যৎ দিক নির্দেশনা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন বক্তারা। সেমিনারে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাই কমিশনার শিউনিন রশিদ বলেন, মালদ্বীপে বাংলাদেশের প্রায় 1 লাখ প্রবাসী কর্মী রয়েছেন, যাদের উল্লেখযোগ্য অংশ অবৈধ। Large number of them are undocumented. So that's why the government is trying to ensure that all of them are legalized. So they are carrying out a process at the moment and a regularization process at the moment. So they are taking biometrics and documenting the migrant workers. ভারত মহাসাগরে জলদস্যু, মানব পাচার, মাদক দ্রব্যের চোরাচালান সহ নানান চ্যালেঞ্জ মোকাবেলায় দুদেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে। So many issues are happening. So many things are happening in the Indian Ocean, like human trafficking, illicit drug trafficking. So smuggling. So we need to come together and to sort these issues. এছাড়া টেকসই পর্যটন খাতে বাংলাদেশকে সহায়তা করবে মালদ্বীপ, এমন আশ্বাসও দেন হাই কমিশনার। The Maldives is open to share its experiences in sustainable tourism. নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাণিজ্য সংবাদ। বিদেশি বিনিয়োগ এনে দেশের অর্থনীতিতে অবদান রাখায় মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 দিয়েছে বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি বিডা। বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদেরের হাতে সম্মাননা তুলে দেন।
উপস্থিত ছিলেন বিডা নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। টেকসই প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, উদ্ভাবন এবং আর্থিক অন্তর্ভুক্তিতে বিকাশে নিরন্তর কাজ করে যাওয়ায় স্বীকৃতি স্বরূপ এই সম্মাননা দিয়েছে বিডা। শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। গাজায় গণহত্যার প্রতিবাদে বিএনপির মিছিল, প্রতিবেশী দেশে মুসলমানদের উপর নির্যাতনের অভিযোগ। হাসিনা পুতুলকে গ্রেফতারে পরোয়ানা কাদের সহ 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে ইন্টারপোলকে চিঠি। মোর্শেদ আলমের দুর্নীতির কৌশল, দান 1000 কোটি, লুটপাট 1000 কোটি টাকা। বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায় জাতীয় নাগরিক পার্টি, রাজনৈতিক স্থিতিশীলতায় গুরুত্ব। মার্কিন বাজারে চীনা পণ্যে উচ্চ শুল্কে লাভবান হবে বাংলাদেশ, সুযোগ কাজে লাগানোর আহ্বান। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/21tv4live। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 1টায়। দেখা আমন্ত্রণ রইল 21-এর সাথে।